আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সহজে পড়া শিখিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা পল্লীকবি জসিমউদ্দিন রচিত রূপাই কবিতাটি পড়ব। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। বলছে গায়ের এক কৃষকের ছেলের কথা বলা হয়েছে, যার মাথার চুল লম্বা, তবে ছেলেদের চুল যেমন লম্বা হয় সেরকম। কালো মুখেই কালো ভ্রমর, কিসের, এই ভ্রমর অর্থ হচ্ছে ভোমরা বিশেষ, ফুলের উপর যে ভ্রমর বসে সেই ভ্রমর। বলছে রঙিন ফুলও তার মুখের, কালো মুখের সৌন্দর্যের কাছে হার মানায়। কচি ধানের পাতার মতো, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া। বলছে কাঁচা ধান, সবুজ কাঁচা ধান, সেই ধানের মতো তার মুখের মায়াও। কচি অর্থ কাঁচা ধান, আর কচি শব্দের অর্থ এখানে নবীন বোঝাচ্ছে, মানে নতুন একটা সুন্দর মনোরম একটা মায়া। তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া। বলছে সেই মায়ার সাথে মাখামাখি করে আছে নবীন অর্থ নতুন, তৃণের ছায়া, নতুন গাছের যেন ছায়া পড়েছে। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু। জালি লাউ হচ্ছে চাল কুমড়া, গাছের ডগা খুব লকলকে পাতলা হয়, কচি, সে তার বাহু সেরকম বলা হয়েছে, হাতের বাহুকে। জালি লাউয়ের ডগা, ডগা অর্থ হচ্ছে ডালটা, সেই ডালের সাথে তার বাহু দুখানকে তুলনা করা হয়েছে। গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। আর শরীরটাকে, গা অর্থ শরীর এখানে বোঝানো হয়েছে, সেই শরীরটাকে শাওন মাস, শাওন অর্থ এখানে মাস, শাওন মাসের তমাল গাছ, তরু অর্থ গাছ, তমাল গাছের যেমন একটা নরম কোমল সুন্দর মাধুর্য থাকে, সেটার সাথে তার গা খানিকে, শরীরটাকে তুলনা করা হয়েছে। বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল। বাদল অর্থ মেঘ, বাতাস, ধোয়া মেঘে বাতাস, বাদল অর্থ বাতাস, ধোয়া মেঘে বাতাস, ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিয়েছে তেল। কবির মনে হচ্ছে যে তেল মাখিয়ে দিয়েছে, এটা পিচ্ছিল হয়ে গেছে বাতাসটা, মেঘলা বাতাস। বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। বলছে বিজলি, এই বিজলি মেয়েকে, এটা হচ্ছে আকাশে যে বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎকেই বিজলি মেয়ে কল্পনা করেছেন কবি। সে যেন পিছলে পড়ে যায়, ওই যে তেল কেউ মাখিয়ে দিয়েছে, তাই সে পিছলে পড়ে যে কি করছে, তার আলোর খেলা সে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। তার কিসের আলোর খেলা? বিদ্যুৎ যখন চমকায় চারদিক আলোকিত হয়ে যায় না, সেই আলোর খেলার কথা বলা হয়েছে। কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি। বলছে কচি ধান, নতুন ধানের তুলতে চারা, ধানের চারা তুলতে, যে ধান গাছের প্রথমে চারা তুলতে হয়, এক জায়গা থেকে তুলে আবার আরেক জায়গায় চারা লাগাতে হয়, সেই চারা তুলতে গিয়ে কোনো চাষির কথা বলা হয়েছে। মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। সে কাজের মধ্যেও যেন হাসছে, কাজেও যেন তার ক্লান্তি নাই, সে কথাই কবি এখানে বলেছেন যে কৃষকরা, বাংলার কৃষকরা অবিরাম সব সময় তারা কাজ করে চলে, তাদের কোনো কাজেই যেন ক্লান্তি, অবসাদ, বিশ্রামের প্রয়োজন হয় না, সে কথাই কবি এখানে বলেছেন। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দতের কালি দিয়েই কেতাব কোরআন লিখি। বলছে আমাদের চোখের যে মণি সেটা কিন্তু কালো, সেই মণি দিয়ে আমরা সারা পৃথিবীর সকল সৌন্দর্য দেখছি। আর কালো দত অর্থ হচ্ছে দোয়াত, তোমরা এটা দেখো নাই, আগের দিনে আমরা দোয়াতের কালিতে, কালি কলম, কলমের মধ্যে কালি ভরে সেই দোয়াতের কালি দিয়ে লিখতাম, সেটার কথাই বলা হচ্ছে, সেগুলোকে ঝর্ণা কলম বলা হতো।
যে কালো দাঁতের কালি দিয়ে কিতাব কোরআন লিখি। এই যে কিতাব হচ্ছে এই যে সমস্ত বই পুস্তক, আর কোরআন তো বোঝোই তোমরা, কোরআন শরীফ লিখি আমরা। জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদেরই কালো ছেলে সব করেছে জয়। বলছে জনম কালো, জন্ম কালো মানুষের, তারপর মরণ মৃত্যু, যেখান থেকে মানুষ জন্ম হয়ে দুনিয়াতে আসে সেটা কালো, আর মরণ কালো অর্থ হচ্ছে মৃত্যুর পর মৃত্যুও যেন হিম আধার কালো। কালো ভুবনময়, সারা দুনিয়াতেই কালোর ছড়াছড়ি। চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, যে চাষিদের ওই কালো ছেলে সব কি জয় করেছে, তার হাসি দিয়ে, তার কাজকর্ম দিয়ে সে সব কিছু জয় করে নিয়েছে। সোনায় যেজন সোনা বানায়, কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। কবি এখানে কি বলেছেন দেখো, সোনায় যেজন সোনা বানায়, কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। বলছে যে সোনা বানায়, মূল্যবান বস্তু দিয়ে সোনা তৈরি করে, তার এখানে স্বর্ণকারের দায়িত্ব কাঁচা সোনা থেকে স্বর্ণের অলংকার তৈরি করা। তার চেয়ে অধিক গর্বের বিষয় হচ্ছে মাটি থেকে ফসল ফলানো। একজন চাষি শূন্য মাঠে অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদন করে, আর এ ফসল স্বর্ণের চেয়েও দামি। তাই এখানে কথা বলা হয়েছে যে সোনায় যেজন সোনা বানায়, কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। বাংলার কৃষক যে পরিশ্রম করে মাটি থেকে ফসল ফলায়, তারা যদি রং পায় তাহলে তারা রামধনুকের মতো হারও তৈরি করতে পারবে। কালোয় যেজন আলো বানায় ভুবন, ভুলায় সবার মন, তারির পদ রজের লাগি লুটায় বৃন্দাবন। এখানে হিন্দু দেবতা শ্রীকৃষ্ণের গায়ের রঙও কালো, সে কথা উল্লেখ করা হয়েছে। তার গীতার বাণী মানবজাতিকে সত্যের পথ দেখিয়েছে। তারই পদ রজে পূজা দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা পুণ্য অর্জন করে। জসীমউদ্দিন তার কবিতায় সেই বৃন্দাবনের ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের পদ রজ লুটিয়ে পড়ার কথা এই লাইনটি দিয়ে বুঝিয়েছেন। সোনা নহে পিতল নহে, নহে সোনার মুখ, কালো বরণ চাষির ছেলে জুড়ায় যেন বুক। বলছে সোনা নয়, পিতল নয়, আবার সোনার মুখও নয়, কৃষকের ছেলের মুখের বরণ হচ্ছে কালো, কিন্তু সেই কালো চাষির ছেলেই যেন সবার বুক জুড়িয়ে দিচ্ছে। যে কালো তার মাঠেরই ধান, যে কালো তার গাও, সেই কালোতে স্নান করি উজাল তাহার গাও। এখানে রূপাই যে গ্রামে থাকে সেটি সবুজ শ্যামল, দূর থেকে দেখলে ছায়ামাখা সেই গ্রামকে কালো বলে মনে হয়। রূপাই যে ধানের ক্ষেতে কাজ করে সেটিও শ্যামল বর্ণের, ধানের ক্ষেতকেও স্বল্প আলোতে কালো মনে হয়। এই গ্রাম ও ক্ষেতের সাথে রূপাইয়ের রয়েছে প্রাণের বন্ধন। প্রকৃতির সৌন্দর্য ধারণ করেই যেন রূপাইয়ের অস্তিত্ব আলোকিত হয়ে উঠেছে। এখানে সে কথাই কবি বুঝিয়েছেন। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানি, খেলার দলে তারে নিয়েই সবাই টানা টানি। লাঠি খেলতে রূপাই ছিল খুবই দক্ষ। আখড়াতে তার খেলায় সবাইকে সে হারিয়ে দিত। লাঠি খেলায় পারদর্শিতা থাকার কারণেই সবাই তাকে মান্য করত। এজন্যই এ কথাটি বলা হয়েছে যে খেলার দলে তাকে নিয়ে সবাই টানাটানি করতো, মানে তাকেই সবাই খেলায় নিতে চাইতো। জারির গানে তাহার গলা উঠে সবার আগে, শাল সুন্দি বেত যেন ও সকল কাজেই লাগে। বলছে জারি গান, এখানে জারি গান বলতে শোকগীতি বোঝানো হয়েছে। মূলত কারবালার শোকাবহ কাহিনী নিয়ে জারি গান রচিত হয়।
সে গানের কথা বলা হয়েছে। সে গানেও রূপাই বেশ পারদর্শী ছিল। শাল সন্দীপ বেত যেন ও সকল কাজে লাগে। এখানে শাল সন্দীপ বেত কথাটি বিবিধ কাজে রূপাইয়ের পারদর্শিতা প্রসঙ্গে বলা হয়েছে। সে সকল কাজেই ছিল খুব পারদর্শী। বুড়োরা কয় ছেলে নয় ও পাগল লোহা যেন। এখানে পাগল লোহা বলতে ইস্পাতকে বোঝানো হয়েছে, যে সে যেন ইস্পাতের মতো ধারালো, সকল কাজেই সে খুব পারদর্শী, এই কথাই বোঝানো হয়েছে। রূপাই যেন বাপের বেটা, কেউ দেখেছ হেন, যদিও রূপা নয় কো রূপাই রূপার চেয়ে দামি, এককালেতে ওরি নামে সবগা হবে নামি। বলছে রূপাই যে বাপের বেটা, রূপাই যেমন বাপের বেটা বলতে এখানে বোঝানো হয়েছে রূপাইয়ের সকল কাজের পারদর্শিতার কথা। কৃষিকাজ, লাঠি খেলা, জারি গান, সব কাজেই রূপাই খুবই পটু। এছাড়া যে কোনো পরিশ্রমের কাজ হলেও রূপাইকে পাওয়া যায়। এই পরোপকারী মনোভাবের জন্যই রূপাইকে বাপের বেটা এখানে বলা হয়েছে। যদিও রূপা নয় কো রূপাই রূপার চেয়ে দামি, এককালেতে ওর নামে সব গাঁও হবে নামি। বলছে রূপা, যেটা সোনা রূপা আমরা বলতে বুঝি অলংকার বিশেষ, বলছে রূপাই কিন্তু সেই রূপা না, তার চাইতেও বেশি দামি সে। এমন এক সময় আসবে তার এ উদ্যমতা তাকে গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত তো করবেই, তার জন্য আমাদের দেশও স্বনামধন্য হবে। শব্দার্থগুলো দেখে নেই। ভ্রমর শব্দের অর্থ ভোমরা বা ভীমরুল। নবীন তৃণ কচি ঘাস। জালি কচি সদ্য অঙ্কুরিত। শাওন শ্রাবণ বঙ্গাব্দের চতুর্থ মাসের নাম। কালোদত লেখার কালি রাখার পাত্র বিশেষ। দোয়াত গরব অর্থ গর্ব অহংকার। রামধনুকের হাড় অর্ধবৃত্তাকার, রং ধনুকে গলার হাড় হিসেবে কল্পনা করা হয়েছে। পদরজ পায়ের ধুলা বা চরণ ধুলি। বৃন্দাবন মথুরার নিকটবর্তী হিন্দুদের তীর্থস্থান। স্নান অর্থ স্নান বা গোসল। উজ্জ্বল উজ্জ্বল দীপ্তিমান। আখড়াতে নৃত্য গীত শিক্ষা ও মল্লবিদ্যা অভ্যাসের স্থান। শাল সন্ধি বেত। শাল অর্থ শাল গাছ বা মূল্যবান কাঠ। সন্ধি এক প্রকারের বেত, এক্ষেত্রে বিবিধ কাজের প্রয়োজনীয় উপকরণ। কবিতায় রূপাইকে এমনই উপকারী হিসেবে দেখানো হয়েছে। জারি গান লোকগীতি, কারবালার শোকাবহ ঘটনামূলক গাথা। পাগাল ইস্পাত। পাগাল লোহা বলতে ইস্পাত সম কঠিন লোহাকে বোঝানো হয়েছে। আচ্ছা, পাঠের উদ্দেশ্য দেখি কি বলছেন। এ কবিতা পাঠ করে শিক্ষার্থীরা বাংলাদেশের গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসতে পারবে। তারা গ্রামীণ সৌন্দর্য সম্পর্কেও অবহিত হবে। সর্বোপরি শিক্ষার্থীরা প্রকৃতির পটভূমিতে গ্রামীণ কৃষকের শৈল্পিক রূপ অনুধাবনও করতে পারবে। এবার আমরা পাঠ পরিচিতিটা পড়ব। পাঠ পরিচিতি পড়া থাকলে অনেক প্রশ্নের উত্তর লেখা যায়। কবি জসিমউদ্দিন রচিত নকশি কাঁথার মাঠ নামক কাহিনী কাব্যের এ অংশটুকু রূপাই কবিতা নামে সংকলিত হয়েছে। এটা কিন্তু কাহিনী কাব্য, এটা কবিতা। কাহিনী কাব্যটা হচ্ছে কবিতার মতো কবিতা, কিন্তু এটা একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে এই কবিতাটা শুরু থেকে শেষ হয়। একটা কাব্য, একটা বই শুরু থেকে শেষ হয় একটা ঘটনাকে নিয়ে, সেটাই হচ্ছে কাহিনী কাব্য। আর নকশি কাঁথার মাঠ নামক কাহিনী কাব্য থেকে রূপাইয়ের কবিতাটা নেওয়া হয়েছে। এ কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচি মুখের মায়াবী কৃষককে প্রায়শই দেখতে পাওয়া যায়।
কৃষকের বাহু লাউয়ের কচি ডগার মতো বলে মনে হয়। রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। কালো কালি দিয়েই পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে। অর্থাৎ কবির মতে রাখাল ছেলের গায়ের রং মোটেই খারাপ কিছু নয়। কালো কৃষকটি আখড়াতে বা জারি গানে যেমন দক্ষ, তেমনি সকল কাজে পারদর্শী। তাই কবির দৃষ্টিতে এ কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে। কবি পরিচিতিটা আমরা এবার একটু জানব। কবি জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। 1903 খ্রিস্টাব্দে 1931 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে MA পাশ করেন। কর্মজীবনের শুরুতে তিনি 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। বলছেন শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন তিনি। পরে তিনি সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন। ছাত্রজীবনে তিনি কবিতা লিখতে শুরু করেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তার লেখা কবর কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়। তার কবিতায় পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাওয়া যায়। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবিহৃদয় যেন এক হয়ে মিশে আছে। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ। এই যে কাহিনী কাব্য যে দুটা, নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, তোমরা পড়লে দেখবে এত সুন্দর যে বলার কথা না, হাত থেকে রাখতেই পারবা না শেষ না করে। আর কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি, বালুচর, মাটির কান্না। নাটক হচ্ছে বেদের মেয়ে, উপন্যাস বোবা কাহিনী। গানের সংকলন হচ্ছে রঙ্গিলা নায়ের মাঝি। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, 1 পয়সার বাঁশি, ডালিম কুমার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক D.Litt ডিগ্রি এবং বাংলাদেশ সরকারের 21 পদক পেয়েছেন। 1976 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। অনুশীলনীতে তোমাদের কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন আছে, সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। রূপাই কবিতাটি পল্লীকবি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? নকশিকাঁথার মাঠ। কবি চাষির ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন? জালি লাউয়ের ডগার সাথে তুলনা করেছেন। কালো দতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি চরণটি কালো দত বলতে যা বোঝানো হয়েছে তা হলো লেখার কালি রাখার পাত্র বিশেষ, কালো দন্ত বিশেষ দোয়াত। এর দন্ত না, কিন্তু দন্ত মানে হচ্ছে দাঁত, এটা না, এটা এবং এটা। তাহলে 1 এবং 3 এই খ নাম্বার সঠিক উত্তর। তারপর এখানে আমাদের একটা উদ্দীপক দেয়া আছে, আমরা একটু দেখে নেই। ভোরের প্রকৃতিতে শিশিরের ভেজা কচি ঘাসের হালকা সবুজ রং আমাদের আকর্ষণ করে। মনে হয় সবুজ ঘাস এক মায়াময় ছায়া বিস্তার করে আছে। এ ছায়া আমাদের মনে কোমল অনুভূতির সৃষ্টি করে। এবার উদ্দীপকের আলোকে আমরা প্রশ্ন দেখি। উদ্দীপকের সাথে রূপাই কবিতার যে চরণটির মিল পাওয়া যায় তা হলো তার সাথীকে মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া, এটা হবে। উদ্দীপক ও রূপাই কবিতায় কবির কোন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়? এটা হচ্ছে প্রকৃতি প্রেম, অন্য কোনোটা কিন্তু না। আরও কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। রূপাই কবিতায় রূপাইয়ের কচি মুখের মায়া কিসের মতো? কাঁচা ধানের পাতার মতো। রূপাইয়ের কচি মুখের মায়ায় কি মিশে আছে? নবীন তৃণের ছায়া। রূপাইয়ের বাহু দুখান কিসের মতো সরু? জালি লাউয়ের ডগার মতো। রূপাই কবিতায় কোন মাসের উল্লেখ আছে? শাওন মাস, শাওন মাসের উল্লেখ আছে। রূপাইয়ের দেহকে কবি কিসের মতো বলেছেন? তমাল তরুর মতো। বিজলি মেয়ে পিছলে পড়ে কেন? মেঘের গা পিচ্ছিল বলে। বিজলি মেয়ে পিছলে পড়ে কেমন করে? আলোর খেল ছড়িয়ে। কি দিয়ে কেতাব কোরআন লেখা হয়? কালো দতের কালি দিয়ে। রং পেলে কবি কি গড়তে পারেন? রামধনুকের হার। রূপাইয়ের বাঁশের লাঠি কোথায়? অনেকে মানে আখড়াতে।
কোন গানে রূপাইয়ের কণ্ঠ সবার আগে শোনা যায়? জারি গানে। রূপাইয়ের নামে সব গা নামই হবে কেন? অসাধারণ কর্মতৎপরতার কারণে। খেলার দলে তারে নিয়েই সবাই টানাটানি পংক্তিতে কি প্রকাশ পেয়েছে? খেলায় রূপাইয়ের পারদর্শিতা। ছেলে নয় ও পাগাল লোহা যেন, কারা এ মন্তব্য করেছেন? বুড়োরা। রূপাইকে পাগাল লোহা বলার কারণ কি? সব কাজে দৃঢ়চিত্ত। সুন্দি শব্দের অর্থ কি? শ্বেতপদ্ম। পাগাল শব্দের অর্থ কি? ইস্পাত। কারবালার শোকাবহ ঘটনা উল্লেখ থাকে জারি গানে। যদিও রূপা নয়কো রূপাই, এ কথা বলতে কি বোঝানো হয়েছে? রূপাই রূপাই যে কোনো ধাতুর চেয়ে মূল্যবান। রূপাই কবিতায় কি ফুটে উঠেছে? গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ ও তরুণ কৃষক রূপাইয়ের কর্মতৎপরতার চিত্র। এবার বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ঠিক প্রশ্ন না, এইগুলো পড়লে এগুলো হচ্ছে এক একটা বিষয়। এই বিষয়গুলো যদি পড়ো তাহলে তোমরা সকল প্রশ্নের উত্তর নিশ্চিন্তে দিতে পারবে, অন্য কিছু আর পড়া লাগবে না। এখানে প্রথমে 1 নম্বর প্রশ্ন, রূপাই কবিতায় কবি রূপাইয়ের গায়ের কালো রং নিয়ে যে মুগ্ধতা প্রকাশ করেছেন তা ব্যাখ্যা করো। এটা ঢাকা বোর্ড 2018-তে আসছে। গ্রামের প্রকৃতির সান্নিধ্যে রূপাইয়ের শৈল্পিক সৌন্দর্যের স্বরূপ ব্যাখ্যা করো। এটাও বরিশাল বোর্ড 2018-তে আসছে। রূপাই কবিতা অবলম্বনে কৃষকদের কর্ম উদ্যোগের দিকটি তুলে ধরো। ময়মনসিংহ বোর্ড 2019-এ আসছে। সভ্যতার অগ্রগতিতে কৃষকের কর্মোদ্যোগের গুরুত্ব বিশ্লেষণ করো। রাজশাহী বোর্ড 2017-তে আসছে। রূপাই কবিতার মূল ভাব বিশ্লেষণ করো। ঢাকা বোর্ড 2018, বরিশাল বোর্ড 2018-তে আসছে। এখানে এটা আসছে 3-এর প্রশ্ন প্রয়োগমূলক, আর এটা আসছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হিসাবে। এবার আমরা প্রশ্নের উত্তর একটু আলোচনা করে দিচ্ছি। 1-এর প্রশ্ন, রূপাই কবিতা রূপাইয়ের গায়ের রং নিয়ে যে কবির মুগ্ধতা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। অংশে আমরা লিখতে পারি, অর্থনীতি পেশা রূপাইয়ের উপজীব্য হলেও রূপাই কবিতায় এর ব্যতিক্রম ঘটেনি। এখানে কৃষক আমাদের গ্রামীণ জীবনের তথা সারা দেশের অর্থনীতির মেরুদণ্ড। এ কবিতায় কবি কৃষিজীবী শ্রেণীর এই শান্তির স্বরূপ তুলে ধরেছেন। কাহিনী, কবিতার মূল নায়ক রূপাই কৃষক সন্তান। রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। এই কালি দিয়ে পৃথিবীর সমস্ত কেতাব, ধর্মীয় গ্রন্থ লেখা হয়েছে, কোরআন লেখা হয়েছে। অর্থাৎ কবির মতে কৃষকের শ্রমে ঘামে গড়ে উঠেছে বর্তমান সভ্যতার ভিত্তি। তাই কালো কৃষকই পৃথিবীর সব কিছু জয় করেছে। এছাড়া কালো চোখের মণি দিয়ে আমরা পৃথিবীর সকল সৌন্দর্য উপভোগ করি। রূপাই কৃষিজীবী শ্রেণীর প্রতিনিধি হিসেবে এ কবিতায় উপস্থাপিত হয়েছে এবং তার মধ্য দিয়েই কবি পল্লী বাংলার কৃষক শ্রেণীভুক্ত মানুষের সহজ সরল অনাড়ম্বর জীবনের চিত্র তুলে ধরেছেন। প্রশ্ন নম্বর 2, গ্রামের প্রকৃতির সান্নিধ্যে রূপাইয়ের শৈল্পিক সৌন্দর্য। এখানে রূপাইয়ের গায়ের রঙের কথা বলা হয়েছে, আর এখানে রূপাইকে যে প্রকৃতির নানা উপসঙ্গ ও জিনিস দিয়ে তাকে অভিভূত করা হয়েছে সেটার উত্তর এখানে আসবে। রূপাই কবিতায় আবহমান গ্রাম বাংলার প্রকৃতির কথাই প্রাধান্য পেয়েছে। এ কবিতায় কবি অসামান্য দক্ষতায় কৃষিজীবী মানুষের জীবন সংগ্রামের কথা তুলে ধরার পাশাপাশি গ্রাম বাংলায় প্রকৃতির চিত্র অঙ্কন করেছেন। একদিকে এই কবিতায় গ্রামীণ প্রকৃতি নানা অনুষঙ্গের উপমা ও চিত্রকল্পের মধ্য দিয়ে প্রধান চরিত্র রূপাইয়ের রূপ ও কর্মদক্ষতার বর্ণনা করেছেন। কচি ধানের মতো রূপাইয়ের মুখের স্নিগ্ধতা, লাউয়ের ডগার মতো তার বাহু,
কোমলতা, শাওন মাসের তমাল তরুর মতো তার গায়ের বর্ণ, এই সব বর্ণনার মধ্য দিয়ে মূলত পল্লী বাংলার প্রকৃতির কবিতায় এখানে উঠে এসেছে। এই কবিতায় কবি মূলত পল্লী বাংলার প্রকৃতি ও জীবন মানুষের চিত্রই রূপায়িত করেছেন। তারপরে প্রশ্ন, রূপাই কবিতা অবলম্বনে কৃষকদের কর্ম উদ্যোগের দিক আর সভ্যতার অগ্রগতিতে কৃষকের কর্ম উদ্যোগের গুরুত্ব বিশ্লেষণ করো। একটাই প্রশ্ন দুইভাবে একটু ঘুরিয়ে আসছে। এখানে রূপাই কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতির পটভূমিতে কৃষকের রূপ ও কর্মোদ্যম অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। কবির দৃষ্টিতে কালো রঙের কৃষক যেন পৃথিবীর সব কল্যাণকর কালো জিনিসের মতোই মূল্যবান। তার মতে রূপাইয়ের মতো কর্মোদ্যমী কৃষকের শ্রমেই সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়, ফলে সে যেন সব কিছুই জয় করতে পারে। রূপাই এখানে কৃষকদের প্রতিনিধি হিসেবে উপস্থাপিত হয়েছে। নিজের কর্ম নিপুণতা ও প্রতিভার কারণে গ্রামের সবার কাছে সে প্রিয় সমাদৃত। এখানে মূলত রূপাই তার কর্মোদ্যমের যে স্পৃহা, কর্মোদ্যমের যে গতি, সেটাই মূলত কবি এখানে তুলে ধরেছেন। 5 নম্বর প্রশ্ন, রূপাই কবিতার মূল ভাব বিশ্লেষণ করো। এখানে এ কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ, কর্মোদ্যম অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা, কচি মুখের মায়াবী কৃষককে সব সময় দেখা যায়। কৃষকের বাহু দুখানি লাউয়ের কচি ডগার মতো। রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। এ কালো কালি দিয়ে পৃথিবীর সমস্ত কিতাব, গ্রন্থ, এমনকি কোরআনও লেখা হয়ে থাকে। কবির মতে কৃষকের শ্রমেই সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই কৃষকের কালো, আর এ কালো কৃষকই পৃথিবীর সব কিছু জয় করে। কালো কৃষকটি আখড়াতে জারি গানেও যেমন দক্ষ, তেমনি সকল কাজে দক্ষ। তাই কবি দৃষ্টিতে এ কৃষকই সবার কাছে দামি বলে গণ্য হবে একদিন। এই হচ্ছে কবিতার মূল ভাব। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এবার কয়েকটা নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। নমুনা প্রশ্ন হুবহু এই প্রশ্ন তোমাদের আসবে এমন না, তবে এই প্রশ্ন পড়লে তোমাদের লেখার একটা গতি সৃষ্টি হবে, তোমরা লিখতে পারবে। খাগড়াছড়ি পৌরসভা ইসলামপুরের মানিক মিয়া একজন খেটে খাওয়া মানুষ। সে পরোপকারী, মহল্লার মানুষের প্রয়োজনে সে সবার আগে ছুটে যায়, কোনো কিছু পাওয়ার আশা করে না। খেলাধুলাতেও সে সবার সামনের সারিতেই থাকে। তার এই উপকারী মনোভাবের জন্য সে সবার মন জয় করে। আচ্ছা, প্রশ্ন আলোচনা। চাষির ছেলের গাখানি দেখতে কেমন? চাষির ছেলের গাখানি দেখতে শাওন মাসের তমাল তরুর মতো। চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, ব্যাখ্যা করো। আলোচ্য বাক্যটির মধ্যে কবি বোঝাতে চেয়েছেন কালো কৃষকদের শ্রমে সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়েছে। রোদে পুড়ে কৃষকের গায়ের রং কালো হয়ে যায়। এই কালো কৃষকরাই সভ্যতার মূল হাতিয়ার। তাদের পরিশ্রমের কারণেই পৃথিবী এগিয়ে আজকের অবস্থানে এসেছে। কালো কৃষকেরা তাদের শ্রম ও সৃজনশীলতা দিয়ে সব কিছু জয় করেছে। প্রশ্নোক্ত চরণটি দিয়ে একথাই বোঝানো হয়েছে। গয়ের প্রশ্ন, রূপাই কবিতার রূপাইয়ের সাথে মানিক মিয়ার বৈশিষ্ট্যের তুলনা করো। এখানে রূপাই গয়ের প্রশ্ন, প্রথমে আমরা কবিতা দিয়ে শুরু করব। রূপাই কবিতায় রূপাই সকল কাজেরই পটু, পারদর্শী। সে কি করে? সকল গ্রামের
যখনই যার যে কাজের প্রয়োজন হয় সে সেই কাজে তাড়াতাড়ি এগিয়ে যায়। ধান কাটা, ধান বোনা, ধান কাটা থেকে শুরু করে সকল কাজেই সে কৃষিকাজ বলতে যা বোঝায় সবই করে। তারপর আখড়াতে তার লাঠি খেলা সবচেয়ে বেশি ভালো, জারি গানেও সে অনেক ভালো। এমনকি কবি এখানে তাকে ইস্পাত সম লোহার সাথে তুলনা করেছেন, আরও তুলনা করেছেন শাল সন্ধি বেতের সাথে। এবং কবিতায় বুড়োরা বলেছেন যে তিনি কি এই কৃষক একজন বাপের বেটা। তাহলে আর উদ্দীপকে আমরা মানিক মিয়ার সাথে এখানে বৈশিষ্ট্য দেখতে পাই যে সে কি করেছে, খেটে খাওয়া মানুষ, সে পরোপকারী করতে পছন্দ করে, কারো কোনো বিপদ হলে সে সেখানে ছুটে যায়, খেলাধুলায়ও সে পারদর্শী। এইখানে রূপাই কবিতার এই সাদৃশ্যগুলোই উঠে এসেছে। তবে রূপাইয়ের যে কর্মকাণ্ড সবটা কিন্তু এই মানিক মিয়ার বৈশিষ্ট্যের সাথে একত্রিত হতে পারেনি, অনেক কিছুই রয়ে গেছে অনুপস্থিত মানিক মিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে। আচ্ছা, ঘয়ের প্রশ্ন, উদ্দীপকটি রূপাই কবিতার খণ্ডাংশ মাত্র, মূল্যায়ন করো। হ্যাঁ, এখানে যথার্থ বলা হয়েছে। আচ্ছা, আসলেই উদ্দীপকটি রূপাই কবিতার খণ্ডাংশ, কারণ রূপাই কবিতায় আমরা এখানে দেখতে পাই প্রথমে প্রকৃতির সাথে রূপাইয়ের রূপ সৌন্দর্যের তুলনা করা হয়েছে। এখানে রূপ বলতে রূপাইয়ের কালো মুখের যে ভ্রমরের মতো কালো মুখ, রঙিন ফুলও তার কাছে হার মানে, তার কচি লাউয়ের ডগার মতো বাহু, তারপর শাওন মাসের তমাল তরুর মতো তার গায়ের বর্ণ, এই যে এ সমস্ত কিন্তু এইখানে আমরা অনুপস্থিত দেখতে পাই। শুধু রূপাই যে ঝাড়ি গানে, তারপর আখড়াতে বাঁশির লাঠি খেলায় এবং কি কৃষিকাজেও সে পারদর্শী, এই সমস্ত শুধু তার এই এখানে উদ্দীপকে যে মানিক মিয়া তার মধ্যে এই পরোপকারী, রূপাইয়ের মধ্যে যে পরোপকারী ভাব রয়েছে সেই পরোপকারী ভাব এবং খেলাধুলায়ও সে বেশ নাম করেছে সে কথাই এখানে আছে। আর অন্য সব কিছু কিন্তু রূপাইয়ের অন্য সব কিছু কিন্তু এখানে অনুপস্থিত। কাজেই আমরা বলতে পারি যে উদ্দীপকটি রূপাই কবিতার খণ্ডাংশ মাত্র, যথার্থই বলা হয়েছে। উদ্দীপক নাম্বার 2, পল্লীগ্রামের কবিরাজ সদানন্দ চিকিৎসা সেবায় 10 গ্রামে তার সুখ্যাতি, কৃষি বিষয়ক চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, এমনকি বিপদে আপদে সবসময় গ্রামবাসী তাকে কাছে পায়, গ্রামের সবাই তাকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। আচ্ছা, এর আলোকে আমরা প্রশ্ন দেখি। রূপাইয়ের বাহু কিসের মতো সরু? রূপাইয়ের বাহু জালি লাউয়ের ডগার মতো সরু। রূপাইকে রূপার চেয়ে দামি বলা হয়েছে কেন? রূপাইয়ের অসাধারণ গুণের জন্য তাকে রূপার চেয়েও দামি বলা হয়েছে। গ্রাম বাংলার এক কৃষকের ছেলে রূপাই, রূপে গুণে কর্মে অসাধারণ। রূপাই গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এক তরুণ কৃষক। রোদে পুড়ে ফসল ফলায় বলে তার গায়ের রং কালো, কিন্তু কালো হলেও রূপাইয়ের মায়া ভরা চেহারা আর কর্মের গুণ সবার মন জয় করেছে। রূপাইয়ের নামেই একদিন সব গ্রাম জনপ্রিয় হয়ে উঠবে বলে কবি মনে করেন, আর তাই রূপাইকে রূপার চেয়েও দামি বলে অভিহিত করা হয়েছে। গয়ের প্রশ্ন, উদ্দীপকের কবিরাজ সদানন্দের সাথে রূপাই কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। এখানে রূপাই কবিতায় রূপাই একজন তরুণ কৃষক, বহুগুণে গুণান্বিত রূপাই তার আচরণের মধ্য দিয়ে সকলের মন জয় করে নিয়েছে। খেলাধুলা থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড সকল ক্ষেত্রেই তার অবাধ বিচরণ।
কবি মনে করেন রূপাইয়ের মতো কৃষকদের কর্মোদ্যমী একদিন সমাজের পরিবর্তন নিয়ে আসবে। আর উদ্দীপকের কবিরাজ সদানন্দ সে চিকিৎসা এবং কৃষি বিষয়ে সকলকে পরামর্শ দিয়ে থাকে, গ্রামের সবার আপদে বিপদে তা সাহায্য করে। এখানে এই দিক থেকে রূপাইয়ের সাথে রূপাইও গ্রামের সবাইকে সাহায্য করে। তারপর রূপাইয়েরও অনেক নাম ডাক, তার আখড়ায় লাঠি খেলা, তারপর জারি গানে, ফসল ফলানিতে, এসব কিছুতেই এই দিক থেকে রূপাইয়ের সাথে, কর্মের দিক থেকে রূপাইয়ের সাথে কবিরাজ সদানন্দের সাদৃশ্য রয়েছে। আচ্ছা, ঘয়ের উদ্দীপকটি রূপাই কবিতার আংশিক ভাব প্রকাশ করে, বিশ্লেষণ করো। কবি জসিমউদ্দিন রচিত রূপাই কবিতায় রূপাইয়ের যে রূপ, গুণ এবং কাজের সফলতার কথা তুলে ধরা হয়েছে সেটা উদ্দীপকে সম্পূর্ণ তুলে ধরতে পারেনি। উদ্দীপকে তার অনুপস্থিতি আমরা লক্ষ্য করি। রূপাই কবিতায় রূপাই একজন তরুণ কৃষক, বহু গুণে গুণান্বিত রূপাই। তার আচরণের মধ্যে দিয়ে সে সকলের মন জয় করে নেয়। খেলাধুলা, জারি গান, লাঠি খেলা, এসব দিকে তার খুব নাম ডাক। সে যেন ইস্পাতের মতো ধারালো, সকল কাজের কাজিল এবং শালসুন্দি বেতের মতোই সে সকল কাজ অনায়াসে করে যায়। এখানে রূপাইয়ের মতো কৃষকের কর্মোদ্যম একদিন সমাজের পরিবর্তন নিয়ে আসবে বলে কবি বিশ্বাস করেন। আর অপরদিকে উদ্দীপকের কবিরাজ সদানন্দ সে চিকিৎসা সেবা দিয়ে থাকে দু-দশ গ্রামে এবং তার সুখ্যাতিও অনেক। কৃষি বিষয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয়েও তিনি সবাইকে পরামর্শ দেন, বিপদে আপদে সবার পাশে যেয়ে দাঁড়ান। গ্রামের সবাই তাই তাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। এই অংশটুকু শুধু রূপাইয়ের যে কাজের পারদর্শিতা তার সাথেই মিল আছে। আর অপরদিকে কবি এই কবিতায় তুলে ধরেছেন রূপাইয়ের রূপ সৌন্দর্যের কথা। রূপাই কালো, কিন্তু কালো হলে কি হবে, তার সৌন্দর্যকে এখানে কবি প্রকৃতির নানান উপমা দিয়ে তার উপমায় রূপাইকে সিক্ত করেছে। সেই দিকটা এখানে অনুপস্থিত। কাজেই আমরা বলতে পারি যে উদ্দীপকটি রূপাই কবিতার আংশিক ভাব প্রকাশ করে মাত্র, সম্পূর্ণ নয়। শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থেকো, বেশি বেশি পড়াশুনো করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।